ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যুৎ। দেখো, আজকে আমি তোমাদের করাবো ক্লাস 6 এর গণিত বিষয়ের কোষে দেখি 22.1। কোষে দেখি 22.1-এ আজকে আমি তোমাদের করাবো। দেখো, 1, 2, 3, 4, তারপরে ওই পেজে রয়েছে 5, 6, 7 এবং 8 নম্বর দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো দেখো, কোষে দেখি 22.1 এটা তোমাদের অঙ্ক বইয়ের 259 নম্বর পেজে রয়েছে এবং এখানে রয়েছে দেখো বিভিন্ন জ্যামিতিক চিত্র অঙ্কন। এই বিষয়ে আমরা বিভিন্ন জ্যামিতি আমরা আঁকবো। এইটা কিন্তু তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবেই আসবে, ঠিক আছে? তো ভালো করে তোমরা বুঝে নাও। তো দেখো, প্রথমেই আমরা এখানে করব 1 নম্বর দাগের অঙ্ক। কি বলছে ভালো করে দেখে নাও। বলছে, নিচের কোন কোন ক্ষেত্রে সরলরেখা দুটি পরস্পর লম্ব আছে লেখার চেষ্টা করি। এখন দেখো, এখানে একটা শব্দ আমরা পেলাম যে পরস্পর লম্ব। দেখো, তোমরা এই বিষয়টা জানো, তাও তোমাদের আমি একটুখানি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, 249 নম্বর পেজে তোমাদের যেখানে এই অধ্যায়টা শুরু হচ্ছে, অর্থাৎ 22 নম্বর অধ্যায় বিভিন্ন জ্যামিতিক চিত্র অঙ্কন। এখানে এই যে লাল যে বর্ডার আছে তার মধ্যে দেখো যে লেখাটা আছে, ভালো করে খেয়াল করো। কোনো সরলরেখাংশের উপরে অন্য কোনো সরলরেখাংশ 90 ডিগ্রি বা 90 ডিগ্রি কোণ করলে বলা হয় যে সরলরেখাংশ দুটি পরস্পর লম্বভাবে আছে। তাহলে কি বুঝলে এখানে? দেখো, আমি এখানে একটা জিনিস তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো, এটা একটা ধরো সরলরেখাংশ, ওকে। এরপরে এই সরলরেখাংশের উপরে আরেকটি সরলরেখাংশ আমি এইভাবে আঁকলাম। তাহলে কি হলো? এমন ভাবে এখানে কি বলছে যে কোনো সরলরেখাংশের উপরে অন্য কোনো সরলরেখাংশ 90 ডিগ্রি কোণ করলে বলা হয় যে সরলরেখাংশ দুটি পরস্পর লম্বভাবে আছে। তাহলে এই সরলরেখাংশের উপরে এই সরলরেখাংশটা যদি আমি নাম দিই, ধরো এটা এবি, আর এটা নাম দিলাম সি, আর এটা নাম দিলাম ডি। তাহলে এবি সরলরেখাংশের উপরে সিডি সরলরেখাংশ এমন ভাবে আঁকলাম যাতে করে এই জায়গাটা দেখতে পাচ্ছ যে কোণ তৈরি হয়েছে সেটা 90 ডিগ্রি কোণ। তাহলে কিন্তু বলতে পারবো যে সিডি সরলরেখাংশ এবি সরলরেখাংশের উপরে লম্ব। আবার এভাবে বলতে পারি, যদি আমরা ঘুরিয়ে ধরি, বলতে পারি যে এডি এটা কিন্তু ডিসির উপরে লম্ব। বুঝতে পেরেছো? যদি এই সরলরেখাংশটা এইভাবে বাড়িয়ে দিই তাহলে কি ঘটনা ঘটবে? সেই একই ব্যাপার হবে। এইটা 90, এটাও তার মানে 90 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে? এটাও কিন্তু 90 ডিগ্রি হবে। আবার এই যে কোণটা তৈরি হচ্ছে এটাও 90 ডিগ্রি হবে। বুঝতে পেরেছো? অর্থাৎ কি না, যদি এই এই সরলরেখাংশ এবং এই সরলরেখাংশ, এই দুটি সরলরেখাংশের মধ্যবর্তী যে কোণ, পরিষ্কার কথা হচ্ছে এই মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে কিন্তু আমরা বলতে পারি এই সরলরেখাংশটা এই সরলরেখাংশের উপরে লম্ব। আবার অন্যভাবে বলতে পারি যে এই যে সরলরেখাংশটা এই সরলরেখাংশের উপরে লম্ব। দুভাবেই বলা যায়, অর্থাৎ পরস্পর পরস্পরের উপরে লম্ব। সেটাই কিন্তু বলেছে যে দুটি পরস্পর লম্বভাবে আছে, ঠিক আছে? এইবারে তোমরা এই 1 নম্বর দাগের যে ছবিগুলো নিচে দেওয়া রয়েছে ভালো করে খেয়াল করো। প্রথমে এ নম্বর দাগের ছবিটা খেয়াল করো। এখানে যে দুটি সরলরেখা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ যে দুটি সরলরেখার এই জায়গাটা এখান থেকে এখানটায় যতটা দূরত্ব, আবার এখান থেকে এই পর্যন্ত কিন্তু দূরত্ব একই। অর্থাৎ কি না, এটা সেই রেল লাইনের মতো তোমরা দেখেছো যে এরা কিন্তু কখনোই মিলবে না। আমি যত এই দুটো সরলরেখাকে যত ডান দিকে বাড়াই না কেন অসীম পর্যন্ত, আবার বাঁ দিকে বাড়াই না কেন, কখনোই মিলবে না। এই সরলরেখা দুটি কিন্তু পরস্পর কিরকম বলতো? সমান্তরাল। কি বললাম? সমান্তরাল। তাহলে কিন্তু পরস্পর লম্ব হলো না। তাহলে এখানে আমি জানতে চেয়েছিল যে পরস্পর লম্ব, তাহলে এক্ষেত্রে কিন্তু এইটা পরস্পর লম্ব হলো না, ঠিক আছে? আমি ওই জন্য গুণ চিহ্ন বা ক্রস চিহ্ন দিলাম। এবারে বি নম্বর দাগের এবং সি নম্বর দাগের ছবিটা দেখা যাক। দেখো, বি নম্বর ছবিতে আমি কি বলেছি যে একটা সরলরেখা আর একটা সরলরেখার উপরে যদি দাঁড়িয়ে থাকে এবং এই যে কোণ তৈরি হচ্ছে, মাঝখানের যে কোণ তৈরি হচ্ছে সেটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা লম্ব বলতে পারি। তো দেখো, আমি এইটা চাঁদা নিলাম, তোমরা চাঁদা চেনো। এই যে চাঁদার যে নিচের যে লাইনটা দেখতে পাচ্ছ, নিচের যে লাইনটা আমি বসাবো এবং এই মাঝখানটা মেলানোর চেষ্টা করব। তোমরা কিভাবে কোণ মাপতে হয় নিশ্চয়ই জানো। দেখো, আমি এইভাবে কি করলাম, নিচের যে লাইনটা এই নিচের লাইনের সঙ্গে মেলাবো, দেখবো 90 ডিগ্রি কম হয় কিনা। ভালো করে খেয়াল করো তোমরা।
দেখো আমি এই যে মিলিয়ে দিলাম। আর দেখো এই যে তীর চিহ্ন দেখতে পাচ্ছ তোমরা ছবিতে, এই যে তীর চিহ্ন দেখো এই মাঝ বরাবর রেখার সঙ্গে কিন্তু মিশে গেছে, তাই না? এই মাঝ বরাবর বরাবর রেখাটা উপরে চলে যাও, কত ডিগ্রি বলো তো? এই দেখো 90 ডিগ্রি, তাই না? দেখতে পাচ্ছ? আমি যদি এবারে এইটা ঘুরিয়ে ধরি, দেখো এইবারে এই রেখাটা আমি এই নিচের রেখার সঙ্গে মেলাবো। দেখো এখানে ভালো করে খেয়াল করো, দেখতে পাচ্ছ? এই যে যদি মিশিয়ে দিলাম, এবার দেখো এই যে এই দিকে যে তীর চিহ্ন এই যে রেখাটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটা দেখো মাঝখানে রেখার সঙ্গে মিশে গেছে। মাঝখানে রেখাটা মানে কি 90 ডিগ্রি। আমি যেভাবেই ধরি না এখন, আমি যদি উল্টে ধরি, দেখো এই রেখাটা এই নিচে রেখার সঙ্গে মেলাবো, দেখো মিশিয়ে দিলাম। আবার দেখতে পাচ্ছ যে এই যে তীর চিহ্ন যে রেখাটা আছে, তীর চিহ্ন দেখতে পাচ্ছ, তীর চিহ্নটা এই মাঝ বরাবর রেখার সঙ্গে মিশে গেছে। মাঝ বরাবর রেখাটা কি 90 ডিগ্রি। তাহলে আমি যেদিকেই দেখি না কেন, এই পরস্পর দুটো সরলরেখা এমন ভাবে ছেদ করেছে যে মধ্যবর্তী এই যে কোণগুলো সেগুলো 90 ডিগ্রি করে আছে। তাহলে এরা কি পরস্পর লম্ব হলো। তাহলে বি কিন্তু পরস্পর লম্ব হলো, আমি ঠিক চিহ্ন দিলাম। আবার সিতে চলে এসো, একইভাবে অবস্থান করছে। দেখো আমি এই রেখাটা আর এই রেখাটা দেখবো, এই নিচের রেখাটা চাঁদার নিচের রেখার সঙ্গে মেলাবো। দেখো আমি এই যে মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে দেখতে পাচ্ছি এই দেখো তীর চিহ্ন দেখতে পাচ্ছ তো, তীর চিহ্নটা মাঝ বরাবর রেখার সঙ্গে মিশে গেছে না, এই 90 ডিগ্রি মাঝ বরাবর। আমি যদি আবার এই নিচের ছোট্ট রেখাটাও যদি মেশাই, এই রেখাটা আমি যদি এই চাঁদার নিচের রেখার সঙ্গে মেশাই, আর নিচের রেখাটা 90 ডিগ্রি কিনা দেখবো। দেখো ভালো করে আমি এই মিশিয়ে দিলাম, দেখতে পাচ্ছ এই যে তীর চিহ্ন, হ্যাঁ মাঝখানের রেখার সঙ্গে মিশে গেছে না? মাঝখানের রেখা মানে কি দেখতে পাচ্ছ 90 ডিগ্রি। তাহলে আমি যেদিকে ঘোরাই না কেন, এটাও কিন্তু মাঝখানের কোণগুলো 90 ডিগ্রি হওয়ার জন্য এখানেও আমরা বলতে পারি দুটি সরলরেখা পরস্পর লম্বভাবে অবস্থান করছে। তাহলে সিও কিন্তু অবশ্যই এখানে পরস্পর লম্ব। ঠিক আছে, তাহলে 1 নম্বর দাগের অঙ্কটার উত্তর দেখো আমি এইভাবে লিখে দিলাম। কি লিখলাম? দেখো 1 নম্বর দাগের বি এবং সি এই দুটি ক্ষেত্রে সরল রেখা দুটি পরস্পর লম্বভাবে আছে। ঠিক আছে, এইভাবেই উত্তরটা তোমাদের লিখতে হবে। সেভাবেই কিন্তু এখানে জানতে চেয়েছিল যে নিচের কোন কোন ক্ষেত্রে সরলরেখা দুটি পরস্পর লম্বভাবে আছে, লেখার চেষ্টা করি। তো সেটাই আমি এখানে উত্তর হিসেবে লিখে দিলাম। এইবারে আমি করব দেখো 2 নম্বর দাগের প্রশ্ন যেটা আছে সেটা কি বলছে, শূন্যস্থান পূরণ করি। শূন্যস্থানে নম্বর দাগের বলছে, দেখো বলছে বিকেল 3টে বাজলে ঘড়ির কাঁটা, ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা ড্যাশ ভাবে থাকে। দেখো আমি একটা এখানে বৃত্তাকার চিত্র নিয়েছি, ঠিক আছে? তো তোমরা ঘড়ি নিশ্চয়ই প্রত্যেকে জানো কিভাবে সংখ্যাগুলো লেখা থাকে। তো দেখো এখানে উপরের দিকে একদম মাথার উপরের দিকে থাকে কি 12 থাকে, তাই না? তার ঠিক নিচে আছে 6, তাই তো? আর ডান দিকে এই বরাবর এই যে মাঝখানে যে কেন্দ্র তার ঠিক ডান দিক বরাবর কি থাকে 3 থাকে, আর বাঁ দিক বরাবর থাকে 3-এর ঠিক উল্টো দিকে থাকে 9। অন্য সংখ্যাগুলো আমি লিখলাম না, প্রয়োজন নেই বলে, ঠিক আছে? এবারে দেখো যখন বিকেল 3টে বাজে তখন বিষয়টা কিরকম হয়, তখন এই 3টের দিকে থাকে ঘন্টার কাঁটাটা, আর এই 12টার দিকে থাকে মিনিটের কাঁটাটা। বুঝতে পেরেছো? 12টার দিকে থাকে কি মিনিটের কাঁটাটা। এবারে এই যে 3টে বাজে মানে এই দুটো যে কাঁটা, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা, মাঝখানে যে কোণটা তৈরি হয়েছে এই কোণটা না 90 ডিগ্রি হয়। বুঝতে পেরেছো? তাহলে আমরা কি বলতে পারি যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা পরস্পর লম্বভাবে অবস্থান করে। তাই তো? তোমরা যদি চাঁদার সাহায্যে দেখো তাহলে দেখো এই 3টের কাঁটাটা আমি এইভাবে নিচের দাগের সঙ্গে মেলাই, তাহলে দেখতে পাচ্ছ যে উপরের যে কাঁটাটা, উপরের যে তীর চিহ্নটা দেখো মাঝ বরাবর রেখার সঙ্গে মিশে গেছে না? আর মাঝ বরাবর রেখা মানে কি দেখতে পাচ্ছ 90 ডিগ্রি। অর্থাৎ এই ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা পরস্পর কিভাবে অবস্থান করছে বলো? লম্বভাবে অবস্থান করছে। ঠিক আছে, তাহলে আমরা এই নম্বর দাগে বিকেল 3টে বাজলে ঘড়ির কাঁটা, ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা ড্যাশ ভাবে থাকে। তাহলে উত্তরটায় আমরা কি লিখবো? এখানটায় আমি এখানটাতেই লিখে দিচ্ছি লম্ব ভাবে থাকে। ওকে, এরপরে চলে এসো বি নম্বর দাগ। বি নম্বর দাগ কি বলছে, পাড়ার সোজা ল্যাম্প পোস্টটা ভূমির সাথে ড্যাশ ভাবে থাকে। দেখো ল্যাম্প পোস্ট, ল্যাম্প পোস্ট তোমরা নিশ্চয়ই দেখেছো। দেখো কিরকম করে থাকে বলো তো ল্যাম্প পোস্টটা? দেখো এরকম ভূমি, ধরো এটা ভূমি, মাটি, এটা হচ্ছে ভূমি, ঠিক আছে? তার সঙ্গে ল্যাম্পপোস্টটা ঠিক এইভাবে সোজাসুজি ওপরের দিকে থাকে না, এইভাবে।
তাই তো? এইভাবে থাকে, দেখো ধরো ল্যাম্পপোস্ট এটা। তাহলে এই যে ল্যাম্পপোস্ট, এটা এই কোণটা তোমরা দেখতে পাচ্ছ একই রকম ব্যাপারটা হয়ে যাচ্ছে, অর্থাৎ এই মাঝখানের কোণটা কিন্তু আমরা চাঁদার সাহায্যে দেখলেও 90 ডিগ্রি দেখতে পাবো। একটা সরলরেখাংশের উপরে আরেকটা সরলরেখাংশ যখন লম্বভাবে থাকে, যদি 90 ডিগ্রি কোণ তৈরি হয় তাকে আমরা বলবো কি, লম্বভাবে আছে, তাই না? তাহলে এখানে কিন্তু আমরা পাড়ার সোজা ল্যাম্পপোস্টটা ভূমির সাথে ড্যাশ ভাবে আছে। কিভাবে লিখবো বলো তো? লম্বভাবেই লিখবো, তাই তো? উত্তর তোমরা পেয়ে গেলে। এবারে চলে এসো 3 নম্বর দাগ। 3 নম্বর দাগ বলছে, দেখো আমি আমার দেখা দুটি জিনিসের নাম লিখি যারা পরস্পর লম্বভাবে আছে। দেখো পরস্পর লম্বভাবে আছে, এর দুটো উদাহরণ দিতে বলেছে এখানে। অ্যাকচুয়ালি কি বলছে, যে আমি আমার দেখা দুটি জিনিস মানে কি, উদাহরণ দিতে বলেছে। তো এই রকম দুটো উদাহরণ কিন্তু অলরেডি আমরা 2 নম্বরের এ এবং বি তে পেয়ে গেছি। কি দুটো না, একটা হচ্ছে ঘড়ির কাঁটার 3টে বাজলে, আর পাড়ার সোজা যদি ল্যাম্পপোস্টটা সেটাও কিন্তু লম্বভাবে থাকে ভূমির সঙ্গে। তাহলে এই দুটো উদাহরণ যদি পরীক্ষার সময় পড়ে, তাহলে এই দুটো উদাহরণও দেওয়া যেতে পারে। আমি আরো দুটো উদাহরণ তোমাদের দিয়ে দিচ্ছি। দেখো এখানে বিকেল 3টে বাজে বলেছে, তাই না? দেখো আমি আর একটা গোলাকার চিত্র আমি এখানটায় নিয়ে নিলাম। তোমরা এর আগেরটা দেখেছো যে বিকেল 3টে বাজলে কেমন ভাবে থাকে ঘড়ির কাঁটা। এখানে আমি দেখাবো ঠিক উল্টো, অর্থাৎ দেখো 9টা বাজে, দেখো এখানে মাথার দিকে থাকে 12, ঠিক 12-র নিচে থাকে 6, আর ডান দিকে থাকে 3, আর বাঁ দিকে থাকে 9, তাই না? তাহলে এই রকম বিষয়ে আমি ধরো বিকেল 3টে না দেখিয়ে 9টা দেখাবো, সেটা সকাল 9টাও হতে পারে আবার রাত 9টাও হতে পারে। কিভাবে থাকে? দেখো 9টার দিকে থাকে ঘন্টার কাঁটাটা, আর 12-র দিকে থাকে মিনিটের কাঁটাটা। বুঝতে পেরেছো? তো এই রকম বিষয়ে, অর্থাৎ আমরা এই ক্ষেত্রে বলি যে 9টা বেজেছে। তাহলে দেখতে পাচ্ছ এই দুটো কাঁটা কিভাবে আছে বলতো? দুটো কিন্তু লম্বভাবে আছে, কারণ মাঝখানের এই যা কোণটা তৈরি হচ্ছে না, 90 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে আমরা বলতে পারি যে সকাল 9টা বলতে পারি, বিকেল 9টা, রাত 9টাও বলতে পারি, যে সকাল 9টা সময় কিন্তু ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কি লম্বভাবে থাকে, তাই তো? তাহলে এটা একটা উদাহরণ হতে পারে। তাহলে ঠিক একই রকম ভাবে যেটা উপরেরটা লেখা রয়েছে না, বিকেল 3টে বাজলের জায়গায় সকাল 9টা বাজলে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা লম্বভাবে থাকে, এরকম বিষয়টা আমি এখানে লিখে দেবো। এটা আমরা করছি 3 নম্বর দাগের অ্যান্সার। তো কি লিখবো, যে এই ঠিক উপরেরটা যেমন ভাবে লেখা আছে ওইভাবে। দেখো বিকেল 3টের জায়গায় কি লিখবো, সকাল। সকাল বা রাতও লিখতে পারি, কোনো অসুবিধে নেই। যে সকাল 9টা বাজলে, দেখো উপরেরটা দেখে দেখে লিখে দিচ্ছি জাস্ট, ঘড়ির ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা, ও মিনিটের কাঁটা কিভাবে থাকে, লম্বভাবে থাকে, লম্ব ভাবে থাকে, তাই তো? এটা 1 নম্বর উদাহরণ হলো, ওই জন্য 3-এর রোমান 1 করলাম। এবার রোমান 2, অর্থাৎ 2 নম্বর প্রশ্নের একটা উত্তর কিভাবে লিখতে পারি, উদাহরণ কিভাবে লিখতে পারি। দেখো এখানে ছিল একটা কি, পাড়ার সোজা ল্যাম্প পোস্টটা ভূমির সঙ্গে লম্বভাবে থাকে, তাই না? তো আমি এখানে আর একটা উদাহরণ দিচ্ছি। তোমাদের নিশ্চয়ই যে কোনো তাল গাছ বা সুপারি গাছ দেখেছো না? তো সেটা কিভাবে থাকে? তাল গাছ বা সুপারি গাছ দেখবে এরকম সোজাসুজি ভাবে থাকে, তাই না, ভূমির সঙ্গে। এটাও কিন্তু লম্বভাবে থাকে, অর্থাৎ 90 ডিগ্রি কোণ করে। তাহলে আমি এখানটায় আর একটা উদাহরণ দিচ্ছি, যে বাড়ির সামনের সুপারি গাছটি ভূমির সাথে লম্বভাবে থাকে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এরকম অসংখ্য উদাহরণ হতে পারে, তোমরা চোখের সামনে ভাবো, তাহলেই কিন্তু আরো অনেক উদাহরণ পেয়ে যাবে। ঠিক আছে, তো এরপরে আমরা দেখো 4 নম্বর দাগের অঙ্কটা কি বলছে দেখো। বলছে এবি একটি সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। তাহলে একটা 4 সেন্টিমিটার দৈর্ঘ্যে কি করব, সরলরেখাংশ আঁকবো। তারপরে কি বলছে, এই এবি সরলরেখাংশের উপর একটি বিন্দু নিলাম যাতে এও সমান 1 সেন্টিমিটার ও ওবি সমান 3 সেন্টিমিটার হয়।
এবার ও বিন্দুতে এবি সরলরেখাংশের উপর সেট স্কোয়ারের সাহায্যে এমও লম্ব আঁকি। এবারে এই অঙ্কটা করার আগে একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, এই সেট স্কোয়ারটা নিশ্চয়ই তোমরা জানো, তাও আমি দেখাই। দেখো তোমাদের বইয়ের 193 পৃষ্ঠাতে দেখতে পাচ্ছ, 193 পৃষ্ঠা, সেখানে কি আছে না জ্যামিতিক বক্সের নানা উপকরণ সহযোগে বিভিন্ন জ্যামিতিক ধারণা, তাই না? এখানে দেখতে পাচ্ছ, এখানে এই যে দুটো ছবি দেওয়া রয়েছে পাশাপাশি, তোমাদের জ্যামিতি বক্সে দেখবে এরকম দুটো বিষয় রয়েছে, জিনিস রয়েছে। এই দুটো জিনিসকে বলছে কি সেট স্কোয়ার। দেখো এখানে কি বলছে, এই ত্রিভুজাকার যন্ত্রের নাম সেট স্কোয়ার বা ত্রিকোণী। বুঝতে পেরেছো? তাহলে সেই দুটো জিনিস কিরকম, এই যে দেখো আমি দেখাচ্ছি, জ্যামিতি বক্সে এরকম দুটো জিনিস আছে না, এই দুটোকে বলে সেট স্কোয়ার। ঠিক আছে, এটা 1 নম্বর সেট স্কোয়ার, এটা 2 নম্বর সেট স্কোয়ার। দেখতে পাচ্ছ, এই সেট স্কোয়ার বা ত্রিকোণীর সাহায্যে আমাদের অঙ্কগুলো কিছু করতে হবে। এই সেট স্কোয়ারের বৈশিষ্ট্য দেখো, এই সেট স্কোয়ারের এই যে দেখতে পাচ্ছ নিচের যে অংশটা, এই যে নিচের অংশটা আর এই যে ওপরের অংশটা, এটা কিন্তু লম্ব ভাবে থাকে। বুঝতে পেরেছো? আর এটা কিন্তু অতিভুজ। ঠিক আছে, দেখো এই যে কোণ তৈরি করলাম আমি, টানলাম না, এটা কিন্তু 90°। ঠিক এই সেট স্কোয়ারটাও তাই। দেখো এই যে এইদিকে এবং এইদিকে লম্ব ভাবে থাকে, এখানে আমরা যদি দাগ টানি তাহলে একটা কি তৈরি হবে, পরস্পর লম্ব সরলরেখা তৈরি হবে, আর এই ডান দিকেরটা অতিভুজ হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এই কোষে দেখি 22.1 রয়েছে, দেখো 259 নম্বর পেজে। এর কয়েকটা পেজ আগেই দেখতে পাচ্ছ পৃষ্ঠা নম্বর 250-এ, এখানে দেখো এখানে রয়েছে 2 নম্বরে স্কেল ও সেট স্কোয়ারের সাহায্যে একটি সরলরেখার উপর কোনো বিন্দুতে লম্ব আঁকার চেষ্টা করি। দেখতে পাচ্ছ স্কেল ও সেট স্কোয়ারের সাহায্যে কিভাবে এখানে লম্ব আঁকা হয়েছে, সেখানে কিন্তু সুন্দর করে উদাহরণের সাহায্যে কিন্তু এখানে দেখানো রয়েছে। দেখতে পাচ্ছ এখানে সেট স্কোয়ার উপরে স্কেলের উপরে রেখে কিভাবে লম্ব টানা হয়েছে, পরপর ধাপগুলো কিন্তু এখানে সুন্দরভাবে ব্যাখ্যা করে রয়েছে। এবারে আমি নিজে করে দিচ্ছি, তোমরা দেখে নাও। এবারে আমরা অঙ্কেতে ফিরে যাই, এখানে যেভাবে বলেছে পরপর করতে থাকি। তাহলে আমরা 4 নম্বর দাগের অঙ্কটা করছি, তাই তো? দাগ নম্বর দিলাম। এবার প্রথম আমরা কি করব, দেখো এবি একটি সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। একটু একটু করে পড়বো, একটু একটু করে ছবি আঁকবো। তাহলে তোমরা স্কেলের সেন্টিমিটার নিশ্চয়ই আঁকতে জানো। দেখো এটা সেন্টিমিটার স্কেল। এই যে 0 থেকে 1 2 3 4 এভাবে লেখা আছে, এটা কিন্তু সেন্টিমিটারের দিক 15 পর্যন্ত। হ্যাঁ, আর এই দিকে নিচের দিকে কিন্তু ইঞ্চি। দেখো দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে ইঞ্চি। তাহলে আমরা সেন্টিমিটারের দিকে কি করব, একটু খাতার মাঝ বরাবর ঠিক একটু উপরে যেন জায়গা থাকে, নিচে জায়গা থাকে, ডান দিক বাঁ দিক জায়গা থাকে, এরকম করে কিন্তু 4 সেন্টিমিটার একটা সরল রেখাংশ নেব। 4 মানে কি, দেখো আমরা কিন্তু 1 থেকে শুরু করব না, 1 2 3 4 এভাবে শুরু করব না, আমরা শুরু করব কিন্তু 0 থেকে। ঠিক আছে, তাহলে দেখো 0 1 2 3 এই 4। তাহলে 4-এর এখানে আমি একটা বিন্দু নেব, আর এখানে 0-র এখানে একটা বিন্দু নেব। ঠিক আছে, এই দুটোকে যদি এরকম টেনে দিই তাহলে কত সেন্টিমিটার হলো, 4 সেন্টিমিটার। তার আগে একটা কথা বলে দিই, দেখো আমি পেন দিয়ে আঁকছি এ কারণেই, যাতে করে এই দেখো রেখাটা অনেকটা উজ্জ্বল হয়, তোমরা যাতে ভিডিওতে ভালো করে পরিষ্কার দেখতে পাও। পেন্সিল দিয়ে আঁকলে এতটা স্পষ্ট হবে না, ওই জন্যই আমি পেন ব্যবহার করছি, আর কোনো কারণ নেই। তোমরা যখন ছবি আঁকবে অবশ্যই কিন্তু পেন্সিলের সাহায্যে আঁকবে, এইটুকু আমি প্রথমেই বলে দিলাম। ঠিক আছে, এবারে দেখো এখানে 4 সেন্টিমিটার আঁকলাম। এবারে কি বলছে, এই এবি সরলরেখাংশের উপরে ও একটি বিন্দু নিলাম। তাহলে ও একটু বিন্দু কিভাবে নিলাম, যাতে এও সমান 1 সেন্টিমিটার ও ওবি সমান হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে সরলরেখাংশের নাম আমি প্রথমে দিয়ে দিই এবি, তার মাঝখানে ও এমন করে নেব যে, দেখো আমি এখানে লিখে দিচ্ছি যে এও সমান 1 আর ওবি সমান 3। এও সমান 1 সেন্টিমিটার আর ওবি সমান 3 সেন্টিমিটার হবে, তাই তো? তাহলে এ থেকে ও পর্যন্ত স্কেলটা আর একবার আমাদের লাগবে। এইভাবে দেখো আমি আবার ধরবো, ধরে দেখো 1 সেন্টিমিটার, এও কতটা হবে 1 সেন্টিমিটার। তাহলে এ ও এই দিকে 0 থেকে 1 পর্যন্ত 1 সেন্টিমিটার। তাহলে 1 যেখানটায় দেখতে পাচ্ছি সেই পর্যন্ত একটা বিন্দু এরকম নেব। দেখতে পাচ্ছ নিয়েছি। তাহলে এইটা আমি এখানটায় নাম দিয়ে দেবো, এটা হচ্ছে ও। বুঝতে পেরেছো? তাহলে এ ও এইটা কতটা, 1 সেন্টিমিটার। তাহলে ওবি অবশ্যই 3 সেন্টিমিটার হবে, কারণ টোটালটা হচ্ছে 4 সেন্টিমিটার। ঠিক আছে, এবারে কি বলছে দেখো, এবারে বলছে
যে এবার ও বিন্দুতে এবি সরল রেখাংশের উপরে সেট স্কোয়ারের সাহায্যে এমও লম্ব আঁকি। ভালো করে খেয়াল করো, সেট স্কোয়ারের সাহায্যে কিন্তু এই একই অঙ্ক কিন্তু আমি পেন্সিল কম্পাসের সাহায্যেও তোমাদের শেখাবো। দেখো এর পরের পেজে, পরের পৃষ্ঠাতে দেখতে পাচ্ছ এই যে 5 নম্বর দাগের অঙ্ক, এটা কিন্তু দেখো স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে একই অঙ্ক। আবার 7 নম্বর দাগের কিন্তু একই অঙ্ক করব আমরা স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে। তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যে শিখবে, তার আগে সেট স্কোয়ারের সাহায্যে যেহেতু এখানে বলে দিয়েছে, পরীক্ষার সময় যদি সেট স্কোয়ারের সাহায্যে বলে অবশ্যই কিন্তু সেট স্কোয়ারের সাহায্যে আঁকতে হবে। দুটো পদ্ধতি আলাদা, এটা কিন্তু মাথায় রাখবে সব সময়। তাহলে সেট স্কোয়ারটা তোমাদের আমি এর আগেই দেখিয়েছি, সেই সেট স্কোয়ারের সাহায্য নিয়ে আমরা কি করব, এখানে একটা ও বিন্দুতে লম্ব আঁকবো। কিভাবে করবে এটা দেখো, এই যে সেট স্কোয়ার দেখতে পাচ্ছ, এটা একটা সেট স্কোয়ার। তো এর আমি কি বলেছি, এই যে নিচের পোর্শনটা যদি এই দাগের সঙ্গে মেলাও, তাহলে উপরের এদিকে কিন্তু লম্ব তৈরি হয়। দেখো আমি এই ঠিক এই ও বিন্দুতে যেহেতু আমি লম্বটা আঁকবো, তাহলে এই নিচেরটা কিন্তু যে দাগটা আছে না, সেই বরাবর মেশালাম এবং দেখবো যে কোনটা যেন এই ও বিন্দুতে এসে ঠেকে। দেখতে পাচ্ছ এইভাবে। আর এরকম না করে যদি আমি এটা স্কেল দিয়েও করি তাও কিন্তু হবে। ধরো স্কেলটা আমি এখানটায় বসালাম, দেখো ভালো করে স্কেলটা আমি এই দাগ বরাবর বসালাম। ওকে, এবারে আমি সেট স্কোয়ারটা বসাবো। এই যে সেট স্কোয়ারের যেই শীর্ষবিন্দুটা আছে, কোনটা আছে, সেটাই ও বিন্দুতে ঠেকাবো এবং স্কেল বরাবর, স্কেলে টাচ করে। হ্যাঁ, দেখো আমি স্কেলে বরাবর এইভাবে এনে এই বিন্দুতে ঠেকিয়ে দিলাম। তাহলে আমি যদি এই দেখো বিন্দুতে ঠেকিয়ে দিয়েছি, এবারে যদি ওপরের দিকে দাগটা আনি তাহলে কিন্তু লম্ব হয়ে যাবে। দেখো আমি এইবারে এই ওপরের দিকে, তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো ওপরের দিকে আমি দাগ টেনে দিলাম। আমি স্কেলটা সরিয়ে নিয়ে যদি আমি এই নিচের পোর্শনটাও এইভাবে দাগের সঙ্গে মিলিয়ে এরকম মানে উপরের দিকে দাগ টানতাম তাও কিন্তু হতো। ঠিক আছে, আচ্ছা দেখো এবারে লম্ব তৈরি হয়েছে। আমি যদি চাঁদার সাহায্যে তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ নিচের চাঁদার যে নিচের দাগটা, নিচের দাগের সঙ্গে মেশাবো। দেখো এই দেখো এই যে দাগটা টেনেছি ভেতর দিয়ে, দেখতে পাচ্ছ তো, এই দাগটা দেখো এই মাঝখানের দাগের সঙ্গে মিশে যাবে। এই দেখো মিশে গেছে, তাই না? অর্থাৎ মাঝখানের দাগ মানে কি, উপরে দেখো ঠিক 90 ডিগ্রি আছে না, দেখো 90 ডিগ্রি আমি এঁকে দিয়েছি। কিসের সাহায্যে আঁকলাম? সেট স্কোয়ারের সাহায্যে আঁকলাম। বইতে একটু খেয়াল করো কি বলছে, ও বিন্দুতে এবি সরল রেখাংশের উপরে সেট স্কোয়ারের সাহায্যে এম ও লম্ব আঁকি, তাই না? তাহলে এটা তো ও পেলাম, তাহলে উপরে নিশ্চয়ই নাম দেবো আমরা এম। ওকে, তাহলে আমি যেহেতু সেট স্কোয়ারের সাহায্যে এটা এঁকেছি, সেটা কিন্তু আমরা লিখে দেবো। যে কি লিখবো, যে শুধু এইটুকু লিখলেই হয়ে যাবে, সেট স্কোয়ারের সাহায্যে এমও, তাই না? এখানে বলেছে এমও লম্ব আঁকি কার ওপরে, এবি সরলরেখাংশের উপরে। তাহলে সেটা এইভাবে লিখি আমরা, দেখো এমও অর্থাৎ এমও লম্ব এবি আঁকলাম। ঠিক আছে, এবারে এমও আর এবি দুটোই যেহেতু সরল রেখাংশ, মাঝখানে আমরা এরকম একটা করে দাগ দিয়ে দেবো। ঠিক আছে, সেট স্কোয়ারের সাহায্যে এমও লম্ব এবি আঁকলাম, এইটুকু লিখে দিলেই কিন্তু এখানে হয়ে যাচ্ছে। এবার দেখো আমরা 5 নম্বর দাগের অঙ্কটা পড়ব। কি বলছে, 4 নম্বর দাগের অঙ্কের থেকে পার্থক্য বুঝতেই পারবে, একই অঙ্ক। দেখো পি কিউ একটি সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। এই পি কিউ সরলরেখাংশের উপরে ও একটি বিন্দু নিলাম। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ও বিন্দুতে পি কিউ সরলরেখাংশের উপরে ও এম লম্ব আঁকি। দেখো একই অঙ্ক, ওখানেও 4 সেন্টিমিটার নিয়েছিলাম, এখানেও 4 সেন্টিমিটার। আবার দেখো ওখানে ছিল সেট স্কোয়ারের সাহায্যে, এখানে দেখো স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে। তাহলে সেট স্কোয়ারের সাহায্যে কিভাবে আঁকতে হয় দেখে নিলে, এবারে পেন্সিল কম্পাসের সাহায্যে কিভাবে লম্ব আঁকতে হয় দেখে নাও। ঠিক আছে, তাহলে প্রথমে পরপর পড়ি। দেখো পি কিউ একটি সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। তাহলে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ আমরা আগে আঁকবো। তাহলে দেখো আমরা 5 নম্বর দাগের অঙ্কটা এর নিচেই করি, তাহলে পার্থক্যটা কিন্তু খুব সহজেই তোমাদের কাছে ধরা পড়বে। দেখো প্রথমে আমরা কি নেব, একটা স্কেল নেব। 4 সেন্টিমিটার কি বলেছি, উপরেও জায়গা থাকে, নিচেও জায়গা থাকে, ডান দিকে বাঁ দিকে সব দিকে জায়গা থাকে। সেরকম করে খাতার ঠিক মাঝ বরাবর কিন্তু এরকম 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের আমি একটা রেখাংশ নেব। দেখো 4 মানে কি, এই দেখতে পাচ্ছ 4, আর 0 থেকে আমরা শুরু করব। তাহলে 0 আর এখানে 4 আমি এইভাবে টেনে দিলাম
4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ পেলাম। নাম কি দেব? নাম দেখো এখানে বলছে পি কিউ সরলরেখাংশ। তাহলে এখানটায় নাম দিলাম পি, এটা নাম দিলাম কিউ। ঠিক আছে, এবারে কি বলছে? এবারে বলছে এই পি কিউ সরলরেখাংশের উপরে ও একটি বিন্দু নিলাম। তাহলে এর উপরে ধরো যে কোনো একটা জায়গায় আমি এরকম একটা পয়েন্ট নিয়ে নাম দিলাম ও। ঠিক আছে, এবারে কি বলছে? এবারে বলছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ও বিন্দুতে পি কিউ সরলরেখাংশ আঁকি। সেটা কি লম্ব আঁকি। কি লম্ব? না ও এম লম্ব। দেখো আমি ঠিক আগেরটা 4 নম্বর দাগেরটাও ও এম লম্ব এঁকেছিলাম, সেটা সেট স্কোয়ারের সাহায্যে। এবারে 5 নম্বর দাগেরটা কি করব? পেন্সিল কম্পাসের সাহায্যে। এবারে পেন্সিল কম্পাস তোমরা নিশ্চয়ই কাকে বলে চেনো। এইটা হচ্ছে পেন্সিল কম্পাস, যেখানে একটা পেন্সিল লাগানো থাকে। আমি এখানে পেন লাগিয়েছি। এর আগেও বলেছি পেন দিয়ে করছি যাতে করে ছবিতে ভালো তোমরা দেখতে পাও স্পষ্টভাবে। তোমরা কিন্তু পেন্সিল দিয়ে অবশ্যই করবে ছবি, পেন দিয়ে করবে না। ঠিক আছে, এর সাহায্যে কিভাবে করতে হয় ভালো করে খেয়াল করো, একটা শিখলেই কিন্তু সব পেরে যাবে। পেন্সিল কম্পাস নিয়ে আমরা এরকম যে ইচ্ছে মতো এরকম বাড়াতে বা কমাতে পারি, তাই না? তো মোটামুটি একটা এমন সাইজ নেব যেটা করে একটা বৃত্ত চাপ আঁকবো। বৃত্ত চাপ কাকে বলে? বৃত্ত চাপ নিশ্চয়ই তোমরা জানো। এরকম নিয়ে আমরা যদি এরকম টানি, এগুলোকে বলে বৃত্তচাপ। পুরো বৃত্তটা আঁকলাম না, পুরো বৃত্তটা না এঁকে যদি আমরা এরকম ছবি আঁকি তাহলে তাকে আমরা বৃত্তচাপ বলি। তাহলে কি করব? এই ও বিন্দুতে কি করব? আমরা বসাবো কাঁটাটা, কাঁটার দিকটা ও বিন্দুতে বসাবো। বসিয়ে পেন্সিলটাকে এমন করব, এমন ততটাই বাড়াবো যাতে করে বৃত্তচাপ আঁকলে যেন এই রেখাতে ছেদ করে। ঠিক আছে, আমরা এতটাই বাড়াবো না যে রেখার বাইরে বেরিয়ে যায়। তো আমরা এরকম একটা মাপ নিয়ে, দেখতে পাচ্ছ রেখার মধ্যেই আছে, ছেদ করবে, সেরকম মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। একটু বড় করে আঁকবো। ঠিক আছে, বৃত্তচাপটা একটু বড় করে আঁকবো। দেখতে পাচ্ছ বৃত্তচাপ আঁকলাম। এবারে বৃত্তচাপটা যেখানে এই যে রেখাতে ছেদ করলো, ভালো করে খেয়াল করবে, সেই বিন্দুতে আমরা এবারে এই কাঁটাটা বসাবো। এবারে যে চাপটা নিয়েছিলাম সেটা কিন্তু আর বাড়াবো না, কমাবো না। যেটা একবার নিয়েছি সেটাই থাকবে, এটা সবসময় মাথায় রাখবে। একবার যেটা নিয়েছি মাপ, সেটা আর কিন্তু সরাবো না। এবারে কি করবো? যেখানে ছেদ করেছে সেখানে আমরা এই কাঁটাটাকে বসাবো। দেখো এই কাঁটাটাকে বসালাম, বসিয়ে বৃত্তচাপের ওপরে আর একটা বৃত্তচাপ নেব যেটা কিনা ছেদ করে। দেখতে পাচ্ছ ছেদ করেছে। এইবারে আমরা যদি এখান থেকে টানি না, এটা 60 ডিগ্রি হয়। এখান থেকে যদি আমরা এরকম টেনে দিই রেখা, তাহলে এটা 60 ডিগ্রি পাই। তাহলে একটা তো আমরা বৃত্তচাপ এখানে টেনে দিলাম। ঠিক একই মাপ নিয়ে, ভালো করে খেয়াল করো, ঠিক একই মাপ নিয়ে বৃত্তচাপের ওপরে বৃত্তচাপটা যেখানে ছেদ করেছে সেই বিন্দুতে এবারে আমরা কাঁটাটা বসাবো। দেখতে পাচ্ছ কাঁটা বসিয়েছি। এবারে সেই একই মাপ নিয়ে, সরাচ্ছি না কিন্তু মাপ, আর একটা বৃত্তচাপ নেব যেটা নাকি এই বৃত্তচাপকে আর একটা জায়গায় ছেদ করে। তাহলে পরপর কটা করলাম? দুটো করলাম। প্রথমে একই মাপ নিয়ে আমরা একটা বৃত্তচাপের উপর বৃত্তচাপ মাপলাম, যেখানে ছেদ করলো সেখানে কাঁটা বসালাম, সেখানে থেকে আর একটা বৃত্তচাপের উপরে বৃত্তচাপ আঁকলাম। এবং এই সেকেন্ড বৃত্তচাপটা না আর একটু বাড়িয়ে দেবো, বেশি বড় করে দেবো। ঠিক আছে, এবং এইবারে কাঁটাটা সরিয়ে এনে, একবার তো কাঁটা প্রথমে বসালাম এখানে, এবার দ্বিতীয় ক্ষেত্রে যেখানে ছেদ করেছে সেখানে আরেকবার কাঁটাটা বসাবো। দেখো কাঁটাটা বসালাম, এবং এই যেটা বৃত্তচাপ বাড়িয়ে দিয়েছিলাম না, সেখানে আমি এইরকম বৃত্তচাপ নিয়ে ছেদ করব। বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার। পরপর কি করলাম আরেকবার দেখিয়ে দিই। দেখো আমি প্রথমে একটা যে কোনো মাপ নিয়ে বৃত্তচাপ এঁকেছিলাম যেটা নাকি এই বাহুকে ছেদ করে। ঠিক আছে, তারপরে সেই একই মাপ নিয়ে যেখানে ছেদ করেছিল সেখানে কাঁটাটা বসিয়ে আরেকটা বৃত্তচাপ নিয়েছিলাম। যেখানে ছেদ করেছিল আবার সেখানে কাঁটা বসিয়ে আর একটা বৃত্তচাপের উপর বৃত্তচাপ আঁকলাম। ঠিক আছে, সেটাকে একটু বড় করে আঁকলাম। আবার কাঁটাটা সরিয়ে যেখানে ছেদ করেছে সেখানে বসিয়ে এইভাবে বৃত্তচাপ এঁকে দুটো বৃত্তচাপ দেখো পরস্পর ছেদ করেছে। ঠিক আছে, এইবারে কি করব? এই যে ছেদ বিন্দু, এই ছেদ বিন্দুর সঙ্গে আমি এই ও বিন্দুকে যুক্ত করে দেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। দেখো এই ছেদ বিন্দু ও বিন্দু, আর ওপরে ছেদ বিন্দু কই? এই যে ছেদ বিন্দু, দেখতে পেয়েছো? এই দুটো পয়েন্ট কিন্তু বারবার মিলিয়ে ভালো করে দেখে নিয়ে তারপরে আমি এভাবে টেনে দেবো। দেখতে পেয়েছো? হয়ে গেছে লম্ব। এইবারে আমরা কি করব? চাঁদার সাহায্যে দেখে নেব লম্ব হয়েছে কিনা। তাহলে নিচের দাগটা চাঁদার এই নিচের দাগের সঙ্গে মেশাই। দেখো খেয়াল করো, এই দেখো মিশিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ এই যে উপরের যে রেখাটা, ভালো করে খেয়াল করো,
এই যে উপরের রেখাটা বৃত্তচাপের মাঝখানে রয়েছে সেটা দেখো এই 90 ডিগ্রি রেখার সঙ্গে মিশে যাচ্ছে। দেখতে পেয়েছো 90 ডিগ্রি রেখার সঙ্গে মিশে গেছে, তার মানে আমরা এটা লম্ব এঁকে ফেলেছি। 90 ডিগ্রি মাঝখানের কোণটা মানেই কি লম্ব এঁকেছি। তো নামটা কি দিতে বলেছিল, দেখো এখানে নাম দিতে বলেছিল যে ও বিন্দুতে পিকিউ সরলরেখাংশের উপরে ও এম লম্ব আঁকি, তাই না? তাহলে একটা তো ও ছিল, তার মানে উপরে এখানটায় নাম দিয়ে দিলাম এম। দুটো ছবি কিন্তু একই, ভালো করে খেয়াল করো। উপরে 4 নম্বর দাগের ছবিটা ও এম লম্ব এঁকেছি, তাহলে সেট স্কোয়ারের সাহায্যে এঁকেছি বলে এখানে কিন্তু কোনো বৃত্তচাপ আমি আঁকিনি। পরীক্ষার সময় যদি তোমাদের সেট স্কোয়ারের সাহায্যে আঁকতে বলে আর তোমরা যদি পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকো, তাহলে কিন্তু পেন্সিল কম্পাসের সাহায্যে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো বৃত্তচাপ আছে, তাহলে কিন্তু ছবি ভুল হয়ে যাবে। দুটোই তোমরা শিখে রাখবে, এবং দুটো ছবিই কিন্তু ওপর নিচে 4 নম্বর 5 নম্বর একই ছবি, ঠিক আছে? তাহলে এখানে উপরে লিখেছিলাম সেট স্কোয়ারের সাহায্যে ছবিটা এঁকেছি, এখানে বইতে বলেছে যে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে, তাহলে আমি এখানে সেই ভাষাটাই ব্যবহার করব যে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ওএম লম্ব এঁকেছি, তাই না? ওএম লম্ব, ওএম একটা সরলরেখাংশ, সেই জন্য মাথায় একটা দাগ দিলাম। ওএম লম্ব পিকিউ, পিকিউ দেখো পিকিউ এর উপরে এঁকেছি পিকিউ, তার মাথায় দাগ দিলাম। পিকিউ একটা সরলরেখাংশ 4 সেন্টিমিটারের, তাহলে ওএম লম্ব পিকিউ আঁকলাম। এইটুকু লিখে দিলে কিন্তু তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো 6 নম্বর দাগের অঙ্কটা কি বলছে। 6 নম্বর দাগের বলছে যে এক্স ওয়াই একটি সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তাহলে 5 সেন্টিমিটারের একটা সরলরেখাংশ নেব। তারপর বলছে এই এক্স ওয়াই সরলরেখাংশের বাইরে একটি বিন্দু পি নিলাম। তাহলে এর আগের ক্ষেত্রে কিন্তু সরলরেখাংশের উপরেই নিয়েছিলাম, আর এখানে কি বলছে সরলরেখাংশের বাইরে। ভালো করে খেয়াল করো, একটি বিন্দু পি নিলাম, সেই সেই না সেট স্কোয়ারের সাহায্যে, ভালো করে খেয়াল করো এখানে আছে আবার সেট স্কোয়ারের সাহায্যে পি বিন্দু থেকে এক্স ওয়াই সরলরেখাংশের উপরে পি এল লম্ব আঁকি। তাহলে একটু একটু করে আমরা ছবিটা আঁকবো। তাহলে প্রথমেই আমরা কি আঁকবো, এক্স ওয়াই একটি সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তাহলে আমরা 6 নম্বর দাগের অঙ্কটা করছি, তাই তো? তাহলে আমরা 5 সেন্টিমিটার, আমি বলেছি উপর নিচে ডাইনে বাঁয়ে সব দিকে কিন্তু মোটামুটি জায়গা রেখে খাতার মাঝ বরাবর আমরা এইভাবে কি করব, একটা 5 সেন্টিমিটার, 5 মানে 5 দেখবো, এই যে 5 দেখতে পাচ্ছ, 5 কোথা থেকে গণনা শুরু করবো, এই 0 থেকে, 1 থেকে না কিন্তু 0 থেকে দেখতে পাচ্ছ এই 5 পর্যন্ত টেনে দিলাম। তাহলে এটা 5 সেন্টিমিটার হলো। কি নাম দিতে বলেছে, এক্স ওয়াই, তাহলে এখানে এক্স দিলাম, এখানে ওয়াই দিলাম। এবারে 5 সেন্টিমিটারের ওপরে এক্স ওয়াই সরলরেখাংশের বাইরে একটি বিন্দু বলছে পি নিলাম। তাহলে বাইরে একটি যে কোনো বিন্দু, ধরো এরকম একটা জায়গায় আমি নিলাম, কি নাম দিলাম, পি। ওকে, বাইরে, ওপরে বললে সরলরেখাংশের উপরে নিতাম, বাইরে বলে হচ্ছে মানে বাইরে নিতে হবে। এবারে কি বলছে দেখো, বলছে সেট স্কোয়ারের সাহায্যে পি বিন্দু থেকে এক্স ওয়াই সরলরেখাংশের উপরে পি এর লম্ব আঁকি। এবারে সেট স্কোয়ার তো তোমরা দেখেছো এর আগে কিভাবে লম্ব আঁকি, দেখো এবারে আগে সরলরেখাংশের উপরের বিন্দুতে কিভাবে লম্ব আঁকি দেখেছো, এবারে বাইরের বিন্দু মানে আরো সহজ। দেখো এই যে হচ্ছে সেট স্কোয়ার, তাহলে সেট স্কোয়ারের নিচের দিক কোনটা, নিচের দিকে এইটা, এই নিচের দিকটাকে না এই সরলরেখা যার উপরে আমি লম্বটা আঁকতে চাইছি সেই সরলরেখার উপরে আমি এভাবে মেশাবো, আর এই উপরের দিকটা এই যে বিন্দুটা আছে বিন্দু গা ঘেঁষে বসাবো। দেখো খেয়াল করো ভালো করে, এই দেখো এইভাবে, দেখো নিচের দিকটা এই রেখার সঙ্গে মিশিয়ে দিয়েছি, আর এই বিন্দুটা কিন্তু এর গা ঘেঁষে লাগিয়ে দিয়েছি, তাই না? বুঝতে পেরেছো? এই হয়ে গেল। এইবারে যদি আমি এই বরাবর রেখাটা টেনে দিই, কি হয়ে যাবে বলো তো, লম্ব হয়ে যাবে। দেখো এই দেখতে পেয়েছো, তাহলে এই হয়ে গেল কিন্তু লম্ব। তাহলে এই পি বাইরে ছিল বিন্দু, আর পি থেকে কি বলেছে পি এল লম্ব আর কি, পি এল, তাহলে অবশ্যই নিচের বিন্দুটা কি হবে, এল হবে। ঠিক আছে, দেখো সেট স্কোয়ারের সাহায্যে এঁকেছি, কোনো কিন্তু বৃত্তচাপ কিচ্ছু হয়নি। এটাই হচ্ছে দুটো ছবির পার্থক্য। পেন্সিল কম্পাস হলে বৃত্তচাপ থাকবে, সেট স্কোয়ার থাকলে কোনো বৃত্তচাপ থাকবে না। তাহলে যেহেতু সেট স্কোয়ারের সাহায্যে এঁকেছি, খুবই সহজ, নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। আমরা এইভাবেই আঁকবো যে
এই লিখবো এইভাবে যে সেট স্কয়ারের সাহায্যে দেখো কি লম্ব এঁকেছি পিএল, তাই না? পিএল উপরে দাগ দিলাম যেহেতু সরল রেখাংশ, লম্ব এটা হচ্ছে লম্বের চিহ্ন, লম্ব এক্স ওয়াই আঁকলাম। ঠিক আছে, সেট স্কয়ারের সাহায্যে পিএল লম্ব এক্স ওয়াই আঁকলাম, এইটুকু লিখে দিলেই কিন্তু হয়ে যাবে। এবার আমরা করব দেখো 7 নম্বর দাগের অঙ্কটা। 7 নম্বর দাগের একই অঙ্ক কিন্তু আমরা করব। দেখো 7 নম্বর দাগের এই 5 নম্বর দাগের যে অঙ্ক করেছি সেই রকম অঙ্ক কিন্তু 7 নম্বর দাগের আরেকটা দিয়েছে, বা আমরা এটা করেছিলাম না 3 নম্বর দাগের অঙ্ক, 4 নম্বর দাগের সেট স্কয়ারের সাহায্যে করেছিলাম। দেখো একটা সরল রেখাংশ নিয়ে তাকে 2 ভাগে ভাগ করেছিলাম, 1 সেন্টিমিটার 3 সেন্টিমিটার, সেই অঙ্কটা করব কিন্তু এখানে পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা করব। কি বলছে ভালো করে বোঝো। এবি একটি সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। এই এবি সরলরেখাংশের উপরে একটি বিন্দু পি নিলাম যাতে এপি সমান 3 সেন্টিমিটার আর পিবি সমান 5 সেন্টিমিটার হয়। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে, ভালো করে খেয়াল করো, স্কেল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে পি বিন্দুতে এবি সরলরেখাংশের উপরে পি এর লম্ব আঁকি। তাহলে প্রথমে আমাদের কাজ কি, এবি একটা সরলরেখাংশ আঁকবো যার 8 সেন্টিমিটার আর এপি 3 আর পিবি 5। দেখো আমি এখানে ডান দিকে আমি এখানটা লিখে রাখছি, এপি সমান 5 সেন্টিমিটার আর পিবি সমান হচ্ছে এপি হচ্ছে 3 সেন্টিমিটার আর পিবি হচ্ছে 5 সেন্টিমিটার। এইটা খেয়াল করে আমাদের ছবিটা আঁকতে হবে। প্রথমে আমাদের একটা 8 সেন্টিমিটারের ছবি আঁকতে হবে এখানে। তাহলে দেখো স্কেল নেব, উপর নিচ ডান দিকে বাঁ দিকে সব দিকে জায়গা থাকে এরকম দেখে 8 সেন্টিমিটার দেখতে পাচ্ছ, 8 মানে 8 নম্বর পর্যন্ত যাব, 0 থেকে শুরু করব। ঠিক আছে, তো দেখো এখানে 8-এ একটা বিন্দু নিলাম আর এখানে 0-তে একটা বিন্দু নিলাম। এবারে 0 থেকে 8 পর্যন্ত তোমরা দেখো, 0 থেকে 8 নম্বর দাগ পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এইভাবে টেনে দেবো। তাহলে এটা 8 সেন্টিমিটার হলো। নাম কি দেব, নাম দেব দেখো এ বি। তাহলে এখানে নাম দিলাম এ বি, তাই তো। এবারে কি বলছে, এ বির ওপরে পি একটা বিন্দু নেব যেখানে এপি সমান 3 হয়। তাহলে এ তে আর একবার আমি স্কেলটা বসাবো, দেখো এইভাবে। এবারে এপি 3 হবে, এপি 3। তাহলে এই 0 থেকে 1 2 3 এই জায়গাটায় 3 নম্বর বিন্দুতে একটা বিন্দু নেব। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাবে কি বলতো, এখানটায় নাম দিলাম পি, এখানটায় নাম দেবো পি। কেন, কারণ এপি বলেছে 3 সেন্টিমিটার, তার মানে পিবি অবশ্যই কত হবে, 5 হবে, কারণ মোট তো এ থেকে বি পর্যন্ত 8। তাহলে এপি যদি 3 হয় পিবি অবশ্যই 5 হবে। দেখো এখানে যদি তুমি বসাও না আবার 0 থেকে, দেখতে পাবে 5, তাই না? এই দেখো 5। আচ্ছা এবারে কি বলছে বইতে দেখে নাও। এবারে বলছে যে এই পর্যন্ত হলো, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে পি বিন্দুতে এবি সরলরেখাংশের উপর পি এর লম্ব। তাহলে দেখো পেন্সিল কম্পাসের সাহায্যে, এই যে পেন্সিল কম্পাস চলে এসছে, একই রকম পদ্ধতিতে আমরা 5 নম্বর দাগের যেভাবে করেছিলাম এটাও করব। তাহলে কি বলেছি, এমন ভাবে একটা বৃত্তচাপ নেব যেটা নাকি এই রেখাকে ছেদ করে। আমি এরকম বাড়াতে কমাতে পারি, একবার সেট করব আর কিন্তু চেঞ্জ করব না। দেখো আমি এরকম বাড়িয়ে কমিয়ে একটা সেট করলাম, এই যে মাপটা সেট করলাম নিজের ইচ্ছে মতো পছন্দ মতো, কোনো মাপ নেই, সেটা কিন্তু আর কখনো চেঞ্জ করব না। এই হয়ে গেল। হ্যাঁ, আমি এই কাঁটাটা কোথায় বসাবো, যে বিন্দুতে লম্বটা আঁকতে চাইছি সেই বিন্দুতে, এখানে পি বিন্দুতে আঁকবো, পি বিন্দুতে কাঁটাটা বসালাম। এবারে বৃত্তচাপ আঁকছি, দেখো এইভাবে বৃত্তচাপটা একটু বড় করে আঁকবো। ঠিক আছে, এইভাবে দেখো বৃত্তচাপটা একটু বড় করে আঁকলাম, হলো। এবারে যে মাপে নিয়েছিলাম সেই মাপটা কিন্তু আর সরাবো না। এই লাইনে বা রেখার উপরে যে বৃত্তচাপটা যে বিন্দুতে ছেদ করেছে সেখানে আমরা এই কাঁটাটা বসাবো। এর আগেই আমরা অঙ্কে করেছি, দেখো এই কাঁটা বসালাম সেই একই মাপে কিন্তু। এবারে আর একটা বৃত্তচাপের উপরে বৃত্তচাপ নেব। ঠিক আছে, দুটো বৃত্তচাপ এখানে কি ছেদ করেছে না, যেখানে ছেদ করেছে আবার কাঁটাটা সরিয়ে নিয়ে গিয়ে সেখানে বসাবো। বসিয়ে এই বৃত্তচাপের উপর আর একটা বড় করে বৃত্তচাপ নেব
যেন উপরের দিকে বেশি বেড়ে যায়। দেখো এই ছেদ করেছে, আবার উপরের দিকে বেশি বাড়িয়ে দিয়েছি। ঠিক আছে, এইবারে যেখানে ছেদ করেছে আবার কাঁটাটা সরিয়ে নিয়ে গিয়ে সেখানে বসাবো। দেখো এই যে সেখানে বসিয়েছি, বসিয়ে কি করব, এই বৃত্তচাপ যেটা বাইরে উপরের দিকে বাড়িয়ে দিয়েছিলাম না, সেখানে বৃত্তচাপটা গিয়ে ছেদ করাবো। দেখতে পাচ্ছ এরকম আমি করেছি 5 নম্বর দাগে। এইবারে যেখানে এই যে ছেদ বিন্দুটা পেলাম, ভালো করে খেয়াল করো, এই যেখানে ছেদ বিন্দুটা পেলাম এখান থেকে এই পি বিন্দু যদি যুক্ত করে দিই না, লম্ব হয়ে যাবে। দেখো এই দুটো ভালো করে দেখে নিতে হবে কিন্তু, হ্যাঁ, যে বিন্দু দিয়ে যাচ্ছে কিনা। জ্যামিতির ক্ষেত্রে একটু এদিক ওদিক হলেই কিন্তু মাপের গন্ডগোল হবে, ছবিও দেখতে খারাপ হয়ে যাবে, সবকিছু গন্ডগোল হয়ে যাবে। সুতরাং বারবার বিন্দুগুলো দেখে তারপরে টানতে হবে। তো আমাদের কিন্তু লম্ব টানা হয়ে গেছে। এখানে কি টানতে বলেছিল দেখো, 7 নম্বর দাগের পি এল লম্ব আঁকি। তাহলে পি তো নিচে আছে, উপরে নিশ্চয়ই তাহলে এল, পি এল লম্ব হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা এবারে লিখবো এইভাবে, যেহেতু এখানে পেন্সিল কম্পাসের সাহায্যে বলেছে, আমরা এভাবে উত্তরটা লিখব যে পেন্সিল কম্পাসের সাহায্যে, পেন্সিল কম্পাসের সাহায্যে দেখো পি এল লম্ব এঁকেছি, পি এল, এটা সরলরেখাংশ বলে মাথায় দাগ দিলাম, লম্ব চিহ্ন দিলাম, পি এল লম্ব, এ বি সরলরেখাংশ বলে মাথায় দাগ দিলাম, এ বি আঁকলাম, আঁকলাম। ঠিক আছে, এইটুকু লিখে দিলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। আচ্ছা এখানে লম্বটা হয়েছে কিনা একবার চেক করে নাও তো। দেখো এই চাঁদা নিলাম, এই পি কি পি এর সঙ্গে, পিবির সঙ্গে আমি নিচের দাগটা মেলাবো, আর পিএলটা দেখবো লম্ব হয়েছে কিনা। দেখো তোমরাই দেখে নাও, দেখতে পাচ্ছ এই যে মাঝ বরাবর যে দাগটা, দেখো এই 90 ডিগ্রির সঙ্গে মিশে গেছে, তাই না? অর্থাৎ এটা 90 ডিগ্রি হয়েছে, মানে লম্ব হয়েছে। ঠিক আছে, এইবারে আমরা কি করব বলতো, এবারে আমরা করব 8 নম্বর দাগের অঙ্কটা। 8 নম্বর দাগের অঙ্কটা কি বলছে আগে দেখো। তার আগে বলে দিই, এই 8 নম্বর দাগের অঙ্কটা কিন্তু 6 নম্বর দাগের অঙ্কের একদম একই অঙ্ক। ঠিক আছে, শুধুমাত্র 6 নম্বর দাগেরটা সেট স্কোয়ারের সাহায্যে করেছিলাম, আর 8 নম্বর দাগেরটা কিন্তু পেন্সিল কম্পাসের সাহায্যে করব। এবারে দেখে নাও কি বলছে। একটি সরল রেখাংশ এ বি অঙ্কন করি, যার দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। তাহলে 6 সেন্টিমিটারের একটা আমরা আগে দাগ নেব। তারপর বলছে এই সরল রেখাংশের বাইরে একটি বিন্দু কে নিই, বাইরে একটা বিন্দু কে নেব। তারপরে কি বলছে, যে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে, তাহলে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কিন্তু কে বিন্দু থেকে এবি সরলরেখাংশের উপরে কে এল লম্ব আঁকি। এবারে 6 নম্বর দাগে চলে এসো। 6 নম্বর দাগেরই কিন্তু দেখো বাইরে একটি বিন্দু পি নিয়েছিলাম এবং সেখানে করেছিলাম সেট স্কোয়ারের সাহায্যে পি বিন্দু থেকে একটা লম্ব এঁকেছিলাম। এখানে একই অঙ্ক, এখানে আমরা সেট স্কোয়ারের সাহায্যে শিখেছি 6 নম্বর দাগের, সেই অঙ্কটাই আমরা 8 নম্বর দাগের স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে শিখবো। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে একটা এবি সরলরেখাংশ আঁকবো যার দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। দেখো আমরা এটা 8 নম্বর দাগের অঙ্কটা করছি, তাই তো। তাহলে স্কেল নেব, ঠিক মাঝ বরাবর খাতায় কি করব, 6 সেন্টিমিটার। এর মধ্যেই তোমরা কিন্তু জেনে গেছো কিভাবে রেখাংশ টানতে হয়। দেখো 6 সেন্টিমিটার, শূন্য থেকে গণনাটা শুরু করব। তাহলে 6-এ একটা বিন্দু নেব, আর এখানে শূন্যতে একটা বিন্দু নেব। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ ছবিতে এই 0 থেকে 6, দেখো এই টেনে দিলাম। ঠিক আছে, তাহলে এবারে কি বলছে দেখে নেওয়া যাক। এবারে বলছে এই সরলরেখাংশের বাইরে একটি বিন্দু কে নিই, তাহলে এটা এবি নাম দেব এবং বাইরে একটা বিন্দু কে নেব, তার উপরে এই কে এল একটা লম্ব আঁকবো। তাহলে এটার নাম দিলাম এ বি, বাইরে যে কোনো একটা বিন্দু, ধরো এখানটায় নাম দিলাম কে। এবারে কে এল লম্ব আঁকবো কার উপরে, এই রেখাংশের উপরে। এই সিস্টেমটা কিভাবে আমরা করব দেখে নাও। সেই পেন্সিল কম্পাসের সাহায্যে বলেছে, এখানে দেখো পেন্সিল কম্পাসের সাহায্যে বলেছে, তাই না? তাহলে পেন্সিল কম্পাস নিয়ে নিলাম। কিভাবে করব দেখো, এই বিন্দুতে এই যে বাইরের যে বিন্দুটা নিলাম সেখানে কিন্তু আমরা এই কাঁটাটাকে বসাবো। ঠিক আছে, কাঁটাটাকে বসিয়ে, দেখতে পাচ্ছ কাঁটাটাকে বসিয়েছি, ভালো করে খেয়াল করো। কাঁটাটাকে বসিয়ে একটা বৃত্তচাপ নেব, যে বৃত্তচাপটা এই এবি সরল রেখাংশকে দুদিকেই ছেদ করে, একদিকে করলে হবে না কিন্তু দুদিকেই ছেদ করে। তাহলে এবারে আমরা এই কাঁটা, এই পেন্সিল কম্পাসটাকে বাড়াতে পারি, এইভাবে বাড়াতে পারি। এই দেখো এবারে আমরা দেখি যে দুদিকে ছেদ করছে কিনা।
এই দেখো, বুঝতে পারছো তো? এই যে বাড়িয়েছি, বাড়িয়ে আমি দেখবো যে এদিকেও ছেদ করে কিনা। দেখতে পাচ্ছ এদিকে ছেদ করছে। দেখো আমি এইভাবে দেখাচ্ছি ছবিটা, দেখতে পাচ্ছ আশা করি। দেখো এদিকেও ছেদ করছে, আবার দেখো এদিকেও ছেদ করছে, তাই না? তাহলে এই এমন ভাবে দেখবে যে দুদিকেই যেন ছেদ করে। এবার আমি ছবিটা আঁকি, খেয়াল বুঝতে পারবে। দেখো এমন ভাবে ছবি আঁকবে না যে একদিকে ছেদ করলো আর একদিকে রেখা থেকে বেরিয়ে গেল, এভাবে কিন্তু করবে না। বুঝতে পেরেছো? তাহলে কি করলাম, এমন ভাবে বৃত্তচাপটা সেট করলাম, কাঁটাটাকে বাইরের বিন্দুতে বসাবো এবং এমন ভাবে বৃত্তচাপটাকে সেট করলাম যে যে সরল রেখাংশের উপরে আমি বাইরের বিন্দু থেকে লম্বটা আঁকতে চাইছি তার দুদিকেই যেন বৃত্তচাপটা তৈরি হয়, মানে ছেদ করে। ঠিক আছে? এইবারে এই যে ছেদ বিন্দু দুটি পেলাম, কোথায় কোথায় পেলাম? এই একটা বিন্দু পেলাম আর এই একটা বিন্দু পেলাম। এই দুটো বিন্দু, এই দুটো বিন্দুর মধ্যে যে দৈর্ঘ্য, এখান থেকে এই পর্যন্ত যে দৈর্ঘ্য, ঠিক আছে, এই দুটো বিন্দুর যে দৈর্ঘ্য দেখো ভালো করে, এখান থেকে এইটুকুর যে দৈর্ঘ্য তার অর্ধেকের বেশি। দেখো এই রকম করলে কি হবে, অর্ধেকের কম হয়ে গেল না? এখান থেকে এইটুকুর যে দৈর্ঘ্য, ভালো করে বোঝো, এই দুটো যে ছেদ বিন্দু পেয়েছি এখান থেকে এইটুকুর যে দৈর্ঘ্য তার অর্ধেক তার থেকে কম হয়ে গেছে, তাই না? আমাদের নিতে হবে কি অর্ধেকের বেশি। দেখো এই অর্ধেকের এখনো কম রয়েছে, এই মোটামুটি অর্ধেক হয়েছে, এই অর্ধেকের বেশি। অর্ধেকের বেশি আমি অনেক বড় নিতে পারি, কোনো অসুবিধে নেই, কিন্তু একটা মানানসই ছবির মানানসই করে আমরা যেন অর্ধেকের কম না হয় সেটা দেখবো। অর্ধেকের বেশি আমরা নেব। দেখো অর্ধেকের বেশি হয়ে গেছে না? অর্ধেকের বেশি হয়ে গেছে, তাই তো? এবারে কি করব, যে সরলরেখাংশের উপরে আমরা লম্বটা আঁকছি উপরের দিকে তার নিচের দিকে চলে আসবো। দেখো অর্ধেকের বেশি এখান থেকে মাপ নিয়েছি, তার নিচের দিকে চলে এসে দুটো বৃত্তচাপ আঁকবো। খেয়াল করো, এই নিচে ডান দিকের বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবো বড় করে একটু, আর সেই কাঁটাটা এবার বাঁ দিকের বিন্দুতে চলে আসলাম। একটা বিন্দুতে করলাম, ঠিক আর একটা বিন্দুতে। দেখো আর একটা বিন্দু মানে এই বাঁ দিকের বিন্দুটা বাদ রয়েছে, যে কোনো একটা বিন্দু থেকে শুরু করলেই হবে, কোনো অসুবিধা নেই। এবার বাঁ দিকের বিন্দুতে বসিয়ে আমি এই বৃত্তচাপের উপরে আরেকটা বৃত্তচাপ আঁকবো যাতে করে ছেদ করে। ঠিক আছে? এই ছেদ করে এটা কিন্তু খেয়াল রাখতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এই যেখান থেকে এইটুকুর যে দূরত্ব তার অর্ধেকের বেশি নেব, নিয়ে যে কোনো একটা বিন্দুতে বসিয়ে নিচে বৃত্তচাপ নেব, আর একটা বিন্দুতে চলে যাবো, সেখান থেকে বৃত্তচাপ নিয়ে দুটো বৃত্তচাপ যেন নিচে ছেদ করে পরস্পরকে সেটা দেখতে হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। এইবারে নিচের যে ছেদ বিন্দুটা পেয়েছি, এই ছেদ বিন্দুর সঙ্গে এই ওপরে যে বিন্দু থেকে আমরা এটা আঁকবো, লম্বটা আঁকবো, সেইটুকু যুক্ত করে দেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। দেখো এই যে নিচের বিন্দু আর উপরের কে বিন্দু, তাই না? এই দেখো যুক্ত করে দিলাম। ঠিক আছে? তাহলে কিন্তু এইটুকু আমাদের লম্ব আঁকতে বলেছে এখান থেকে এই পর্যন্ত, সেই লম্বটার নাম কি ছিল? দেখো নাম হচ্ছে 8 নম্বর দাগে দেখতে পাচ্ছ কে এল লম্ব। তাহলে কে থেকে এইটুকুর নাম দিলাম এল, আর নিচের নাম দিয়ে দিলাম এম। ঠিক আছে? তাহলে কে এল লম্ব আঁকলাম কার উপরে? এবি সরলরেখাংশের উপরে। ঠিক আছে? আশা করি ক্লিয়ার তোমাদের। যে অঙ্কটা দেখো, এই ছবিটা খেয়াল করো ভালো করে 8 নম্বর দাগের, আর তোমরা চলে এসো এই 6 নম্বর দাগের। একই অঙ্ক কিন্তু 6 নম্বর দাগের অঙ্কের ক্ষেত্রে দেখো এক্স ওয়াই সরলরেখাংশের উপরে বাইরের বিন্দু ছিল পি, সেখান থেকে পি এর লম্ব এঁকেছিলাম, তাই না? কিন্তু এখানে কিচ্ছু কোনো বৃত্তচাপ টিত্তচাপ কিচ্ছু নেই, তাই তো? ছবিটা একদম কি পরিষ্কার পরিচ্ছন্ন। এটা করেছিলাম কি সেট স্কোয়ারের সাহায্যে। তাহলে দুটো ছবির মধ্যে পার্থক্য দেখছো? এই 6 নম্বর অঙ্কটাই কিন্তু আবার 8 নম্বর দাগের একই ধরনের অঙ্ক করলাম, কিন্তু এই ছবিটা কিন্তু পুরো আলাদা। এখানে করেছি কি পেন্সিল কম্পাসের সাহায্যে, তাই তো? তাহলে আমরা লিখবো কি, যেভাবে বইতে বলেছে যে পেন্সিল, আচ্ছা স্কেল কথাটা লিখি, স্কেল স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কি এঁকেছি? কে এল লম্ব এঁকেছি, তাই না? তাহলে কে এল সরলরেখাংশ, লম্ব চিহ্ন দিলাম, কে এল লম্ব এ বি সরলরেখাংশের উপরে কে এল লম্ব আঁকলাম, অর্থাৎ কে এল লম্ব এ বি আঁকলাম। ঠিক আছে? এইটুকু লিখে দিলেই হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্ত। এর পরবর্তী ভিডিওতে দেখো যে বাকি অঙ্কগুলো রইলো, অর্থাৎ 9 থেকে
14 নম্বর দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক আমি করিয়ে দেবো। তোমরা সেই সমস্ত অঙ্ক যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।